স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। জিডিপির বিভ্রান্তিতে নয়, টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট দিল অন্তর্বর্তী সরকার, যার আকার 7,90,000 কোটি টাকা। বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা বলেন, উচ্চ প্রবৃদ্ধির ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়নের ধারণা প্রতিষ্ঠা করতে চায় সরকার। তার আশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে স্থিতিশীলতা ফিরবে সামগ্রিক অর্থনীতিতে। নির্বাচিত সরকার না থাকায় বহু বছর পর সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হলো। বিস্তারিত জানাচ্ছেন হুসাইন শাহাদাত। প্রবৃদ্ধির উচ্চাভিলাষ নাকি অর্থনৈতিক স্থিতিশীলতা? স্বৈরাচারী সরকার হেঁটেছে যে পথে, তার ঠিক উল্টো পথে অন্তর্বর্তী সরকার। প্রবৃদ্ধির মোহ নয়, বরং সামগ্রিক উন্নয়ন ধারণাকে সামনে রেখে দেয়া হলো নতুন অর্থ বছরের বাজেট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে যে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। দীর্ঘ 16 বছর পর সংসদের বাইরে এলো বাজেট ঘোষণা। বিকেল 3টায় পুরো দেশের চোখ টেলিভিশনের পর্দায়। অর্থনীতি শিক্ষক ডক্টর সালেউদ্দিনের প্রথম বাজেট। রাষ্ট্রের আয় ব্যয়ের পরিসংখ্যানটা এবার কিছুটা ছোট আগের বছরের চেয়ে, আকার 7,90,000 কোটি। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যকে রাখা হয়েছে 6.5%-এর ঘরে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরি খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। বাজেট ব্যয়ের 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব খাত থেকে। এনবিআর এর উপর দেয়া হয়েছে 4,99,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। 2,26,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি থাকছে তা মেটানো হবে দেশি বিদেশি উৎস থেকে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থ উপদেষ্টার আশা, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের 3-0 ধারণার মাধ্যমে উন্নত হবে মানুষের জীবনযাপন, দূর হবে বৈষম্য, যেখানে থাকবে না দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন দূষণ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। বাজেটে ধারণ করা হয়েছে জুলাই বিপ্লবের চেতনা, রাখা হয়েছে বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তা। প্রশমিত করে শিল্প খাতে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্বে এসেছিল অন্তর্বর্তী সরকার, তার সবচেয়ে বড় পরীক্ষা এই বাজেট। এই সংসদের বাইরে থেকে সেই পরীক্ষায় কতটা সফল হতে পারবে সরকার, তার উপর অনেকটা নির্ভর করছে অর্থনীতির ভবিষ্যৎ। সরকার বলছে বাস্তবায়নযোগ্য, তবে বিশ্লেষকরা বলছেন কাজটা সহজ নয় মোটেও। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। এর মধ্যে 4,99,000 কোটি টাকা জোগাড়ের দায়িত্ব এনবিআরের। বাকি 65,000 কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে। করমুক্ত আয়সীমা থাকছে আগের মতোই। এদিকে করমুক্ত থাকছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। অর্থনীতিতে স্থবিরতা, বেসরকারি খাতে বিনিয়োগ খরা, আছে সংস্কার ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং সরকারের মুখোমুখি অবস্থান। সরকারের কিচ্ছু সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্য 5,64,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে যা 46,000 কোটি টাকা বেশি। অথচ 2024-25 অর্থ বছরের 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে 71,000 কোটি টাকা। আসছে অর্থ বছরে ব্যক্তি কর সীমা অপরিবর্তিত রাখা হয়েছে, তবে পরের 2 অর্থ বছরে 25,000 টাকা বেড়ে করমুক্ত আয়ের সীমা হবে 4.25 লাখ টাকা। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধাদের আগামী বছর কর দিতে হবে না, তবে পরবর্তী 2 করবর্ষে এই সীমা হবে 5.25 লাখ টাকা।
কর আহরণের মধ্যে দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল তৈরি করা হয়েছে। আসছে বছর রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতাদের কাছ থেকে ন্যূনতম 1,000 টাকা কর নেওয়া হবে। পুঁজিবাজারে অংশীদারিত্ব বাড়াতে লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর হার বাড়িয়ে 7.5% করা হয়েছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার 10% কমানো হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কিছু খাতকে করা হচ্ছে আওতামুক্ত। এর মধ্যে আছে কৃষি, প্রান্তিক খামারি ও উদ্যোক্তা এবং বেসরকারি চাকরিজীবীদের 5 লাখ পর্যন্ত আয়। এছাড়াও জটিল কিছু চিকিৎসা খরচও থাকছে করের আওতামুক্ত। তবে যেসব কর অব্যাহতি সুবিধা চলতি জুনে শেষ হবে সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। বাজেটে রাখা হয়েছে শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব। উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপ প্রসঙ্গ। প্রস্তাব করা হয়েছে বিভিন্ন পণ্যে আমদানি এবং সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার বা আংশিক কমানোর। জন্মসূত্রে বাংলাদেশি হয়েও পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগকারী দেশে অর্জিত সম্পদ পাচার করলে শুল্ক ও জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রতি অর্থবছরেই ব্যর্থ হয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। তবুও জুলাই ঘুরে আসে জুন, নির্ধারিত হয় নতুন টার্গেট। বিদ্যমান কর কাঠামো যৌক্তিক করা এবং অবারিত সময়ের জন্য কর অব্যাহতি নিরুৎসাহিত করে যে রাজস্ব ঠিক হলো তার বাস্তবায়ন কৌশল কতটা সফল হবে সেটি এখন দেখার অপেক্ষা। মুস্তারিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। কোটি টাকার বরাদ্দ বাজেটে মূল্যস্ফীতির মার প্যাচে সাধারণ মানুষের কাছে মুখ্য জিনিসের দাম কমছে নাকি বাড়ছে? দর্শক, 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পণ্যের শুল্ক কর যেমন বাড়িয়েছে তেমনি কমিয়েছে বেশ কিছু পণ্যের শুল্ক কর। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। আমরা সর্বোচ্চ আন্তরিক বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ক কর বাড়লে দাম বাড়ে নির্ধারিত পণ্যের। সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে। বাজেটে বেশ কিছু পণ্যের উপর এবারের বাজেটে দেয়া হয়েছে চামড়া শিল্পে শুল্ক ছাড়, কমবে চামড়া প্রক্রিয়াজাতকরণের খরচ। এছাড়া চিনির দাম স্থিতিশীল রাখতে অপরিশোধিত চিনির আমদানি শুল্ক 4,500 টাকা কমিয়ে 4,000 টাকা করা হয়েছে। ফলে কমবে চিনির দাম। জ্বালানি তেলেও কমছে শুল্ক। এছাড়া কমেছে স্যানিটারি ন্যাপকিন, 59 ধরনের ওষুধ, ইনসুলিন, টায়ার টিউবের দাম। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বাজেটের কাঠামো আগের সরকারের বাজেটের মতোই রয়ে গেছে, গুণগত পরিবর্তন হয়নি, এমনটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তিনি। বলেন, বাজেটের আকার আরও ছোট হওয়া দরকার ছিল। অনেকটা সেই জায়গা থেকে খুব একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। বদলে যাওয়া বাংলাদেশের প্রথম বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য রাখা হয়েছে আলাদা বরাদ্দ। তরুণ উদ্যোক্তা তৈরিতে বরাদ্দ 100 কোটি টাকা। এছাড়া আগামী অর্থবছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা হলেও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে
করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা। 2025-26 অর্থ বছরের বাজেটে গতানুগতিকের বাইরে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বচ্ছ রাজস্ব আহরণের নতুন অর্থ বছর থেকে সকল করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে বাজেটে। নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1,000 টাকাও নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে 2024-এর গণ অভ্যুত্থানে আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আহত ও তাদের পরিবারের জন্য 450 কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থ উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী 2025-26 অর্থবছরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ব্যবসায়ীদের আগামী 2 বছর চিন্তামুক্ত রাখতে অর্থ আইন 2024-এর কর হার ও সারচার্জ বহাল রয়েছে। এছাড়া বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্পকে উৎসাহিত করতে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2025-26 কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে 2026-27 ও 2027-28 কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ 2025-26, 2026-27 এবং 2027-28 এই 3 কর বর্ষের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তরুণ উদ্যোক্তা তৈরিতে বরাদ্দের পাশাপাশি তারুণ্যের উৎসবের জন্য বরাদ্দ 100 কোটি টাকা আর নারী উদ্যোক্তা তৈরিতে 125 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে গুরুত্ব পেয়েছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচিতে বরাদ্দ 2,164 কোটি টাকা। ফিডিং কর্মসূচির জন্য 2,164 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এছাড়া বাজেটে সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের মতো জটিল চিকিৎসায় ব্যয় বাবদ প্রাপ্ত অর্থকে করমুক্ত করা হয়েছে। বৈদেশিক আয় বাড়াতে প্রথমবারের মতো কেয়ার গিভার সেবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ থাকছে এবারের বাজেটে। এছাড়া আন্তর্জাতিক মানের নার্স তৈরির লক্ষ্যে একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার জিডিপির 12.7%। সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসনে 3,16,218 কোটি টাকা। সবচেয়ে কম শিল্প অর্থনৈতিক সেবা খাতে 4,272 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য খাতে বরাদ্দ 5,60,000 কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,45,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিবার বাড়লেও দেশের ইতিহাসে এই প্রথম কমেছে বাজেটের আকার। বরাদ্দে অপচয় রোধ, দুর্নীতি কমিয়ে দেশের অর্থনীতির গতি ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দিতে চায় অন্তর্বর্তী সরকার। তাই বাজেট বণ্টনেও করা হয়েছে চুলছেরা বিশ্লেষণ। বাংলাদেশ টেলিভিশনে দেয়া বাজেট বক্তব্যে জনপ্রশাসন খাতে 3,16,218 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা, যা মোট বাজেটের 23.5%। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 44,895 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন, যা মোট বাজেটের 5.7%। এর পরপরই আছে প্রতিরক্ষা খাত। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 40,898 কোটি টাকা। মোট বাজেটের যা 5.2%। জনগণের জীবনযাত্রায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 33,603 কোটি টাকা, যা মোট বাজেটের 4.3%। শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,10,658 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, যা মোট বাজেটের 14%। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 501 কোটি টাকা। এ খাতে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে 41,904 কোটি টাকা, যা মোট বাজেটের 5.3%।
টাস্কফোর্স গঠন করেছে, যার সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৫,৭৬৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মোট বাজেটের যা ৫.৭%। গৃহায়ণ খাতে ৫,১১০ কোটি টাকা বা ০.৭% বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংখ্যক তরুণ তরুণীর উদ্যোক্তা হিসাবে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে মোট বাজেটের ০.৮% বা ৬,৫৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ২২,৫২০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মোট বাজেটের যা ২.৯%। কৃষি খাতে মোট বাজেটের ৫.৯% বা ৪৬,২৬৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। শ্বেতপত্র কমিটির থেকে শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ০.৫% বা ৪,২৭২ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭১,৩৪৪ কোটি টাকা, যা মোট বাজেটের ৯%। উৎপাদনও অব্যাহত থাকা। এবারের বাজেটে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ খাত, নারী ও শিশুর কল্যাণ, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ বরাদ্দ থাকছে। এছাড়া সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধিরও প্রস্তাব করেন তিনি। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্রে বলা হয়েছে, বিগত ১৫ বছরে দেশে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে প্রায় ২,৮০,০০০ কোটি টাকা, যা দেশের অর্থনীতি নাজুক অবস্থায় পড়ার ক্ষেত্রে অন্যতম কারণ। তাই অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বিগত সরকারের এসব প্রবণতা থেকে বের হয়ে এসে একটি কার্যকর বাজেট বাস্তবায়ন করা, যার মাধ্যমে আসবে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বিগত বাজেটের তুলনায় কিছুটা ইতিবাচক হলেও এবারের বাজেটে কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো একটা হোলিস্টিক ভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে, এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। এবারে বাজেট ব্যবসা বান্ধব নয়, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ থাকলেও তা কিভাবে হবে তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। সোমবার রাজধানী মতিঝিলে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া এমন মন্তব্য করেন তিনি। বলেন, তুলা, মোবাইল এবং অটোমোবাইলের মতো পণ্যে কর বৃদ্ধি স্থানীয় উদ্যোক্তাদের নেতিবাচক অবস্থানে ফেলবে। এমনকি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সরকার পূরণ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ডিসিসিআই। কেউ ১০০ কোটি টাকা ব্যবসা করে, আপনি ব্যবসা লাভ করেন আর লস করেন, ২৫ লক্ষ টাকা আপনাকে আগে কিন্তু কর দিতে হতো, সেটা ১ লাখ এখন ১ কোটি টাকা হয়ে গেছে। সো ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট। আমরা কিন্তু মূল্যস্ফীতির কারণে এখন ভাই আপনি মূল্যস্ফীতি কমাবেন, যেটা আমাদের সবাই কিন্তু আমরা এক্সপেক্ট করছি। মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি আপনি ইকোনমি বন্ধ করে দেন, তাহলে ওই যে মানে মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলে দিলাম, তোমাদের ব্যবসা করার দরকার নেই, তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। তো এটা তো ঠিক হচ্ছে না, ঠিক না? এবারে স্যাভলনের সৌজন্যে কুরবানির হাট আপডেট। ঈদ ঘনিয়ে এলেও এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। হাটে গরু থাকলেও ক্রেতার সংখ্যা কম। বিক্রেতারা বলছেন, ঈদের 2 দিন আগে থেকে পুরো জমজমাট হয়ে উঠবে হাট। এদিকে গরুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিভক্তি নয়, আগামী দিনের রাজনীতি হবে ঐক্যের ওপর ভিত্তি করে, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে সবাই মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে। সোমবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে, কিছু কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এখন
তৃতীয় পর্বের আমি যদ্দূর বুঝছি, প্রফেসর রিয়াসা তারা ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করে বিএনপি। এপ্রিলের মধ্যে নির্বাচন করা যেতে পারে বলে মত জামাতের। আর এনসিপি বলছে জুলাই সনদ প্রণয়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানায় রাজনৈতিক দলগুলো। ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে, আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পোজিশনের জন্য অনেকগুলো ব্যাপারে তারা বিতর্কিত হয়েছেন। সরকারের উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন। তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐকমত্য হচ্ছে, যেগুলোতে দ্বিমত আছে, সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায় সন্তুষ্ট হলেও ফাঁসি দ্রুত কার্যকরের দাবি পরিবারের। এই মামলার বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামির 50,000 টাকার জরিমানার আদেশ বহাল আছে। দুর্নীতির মাধ্যমে 2 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে জানা যায়, সরকারি চাকরিরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সাবেক আইজিপি নূর মোহাম্মদ 1 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছে। এদিকে গবেষণার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়েছে সংস্থাটি। দুদকের এনফোর্সমেন্ট টিম প্রায় 3 ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায়। এবারে খেলার খবর। আবারও দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ইংল্যান্ড থেকে ঢাকায় মিস্টার চৌধুরী জানান, দেশে এসে বেশ আনন্দিত তিনি। হামজা ও তার বাবা মাকে এয়ারপোর্টে সাদরে বরণও করে নিয়েছে বাফুফে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।